শেখো ভাই ও বন্ধুরা, কল্পনা করুন এমন একটি স্কুলের কথা যেখানে বাচ্চারা অসুস্থ হলে কোনো ভয় পায় না, যেখানে পরীক্ষার চাপ বা বন্ধুদের সাথে ঝগড়া হলে শিক্ষকের ধমকের ভয়ে বা কোনো শারীরিক যন্ত্রণায় একা লুকিয়ে থাকতে হয় না। বরং স্কুলের ভেতরে এমন একটি জাদুকরী ঘর আছে যেখানে পা রাখলে শরীর আর মন দুটোই শান্ত হয়ে যায়। এটি কোনো সায়েন্স ফিকশন বা রূপকথার গল্প নয়, এটি জাপানের প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলের বাস্তব চিত্র। জাপানে সরকারি প্রাইমারি স্কুলে আইনগতভাবে প্রতিটি বাচ্চার জন্য একজন নিজস্ব স্কুল নার্স এবং একজন করে ডাক্তার নিয়োজিত থাকেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই জাপানি শিক্ষার গোপন শক্তি। কিন্তু কেন জাপান সরকার তাদের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ প্রাইমারি স্কুলের মতো জায়গায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খরচ করছে? তাদের কাজের ধরন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর বাস্তবতায় কি এই সিস্টেমের কোনো ছোঁয়া লাগা সম্ভব? আজকের এই ভিডিওতে আমি জাপানের এই অবিশ্বাস্য স্কুল হেলথ সিস্টেমের ভেতরের সব গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন। বন্ধুরা, জাপানের এই সিস্টেম কিন্তু আজকের নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন ধুলোয় মিশে গিয়েছিল, তখন তারা একটি বড় সত্য উপলব্ধি করেছিল: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়তে হলে সবার আগে সুরক্ষিত করতে হবে শিশুদের স্বাস্থ্য। সে বোধ থেকে 1958 সালে জাপানে পাশ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, স্কুল স্বাস্থ্য ও নিরাপত্তা আইন। জাপান সরকার কেন এই উদ্যোগ নিয়েছিল জানেন? তাদের উদ্দেশ্য ছিল বহুমুখী। প্রথমত, শৈশবে রোগ প্রতিরোধ। অনেক সময় বাচ্চার হার্টে বা মেরুদণ্ডে এমন সব সূক্ষ্ম সমস্যা থাকে যা সাধারণ অভিভাবকরা সহজে বুঝতে পারেন না। স্কুল এই দায়িত্বটি নিজের কাঁধে তুলে নেয়। দ্বিতীয়ত, মানসিক সুরক্ষা কবচ। জাপানি শিশুদের উপর পড়াশোনার যে নীরব চাপ থাকে, তাতে কোনো শিশু যাতে ডিপ্রেশন বা বুলিংয়ের শিকার হয়ে ভুল পথে না যায় তা নিশ্চিত করা। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী সাশ্রয়। শৈশব থেকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বড় বয়সে নাগরিকরা কম অসুস্থ হবে, যা দীর্ঘমেয়াদে দেশের চিকিৎসা খরচ অনেক কমিয়ে আনবে। জাপান বিশ্বাস করে আজ যে শিশুটি স্কুলে সুস্থ থাকবে, আগামী দিনে সেই শিশুটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে থাকবে। জাপানে এই নার্সদের সম্মান দিয়ে বলা হয় ইয়োগো শিক্ষক। সহজ করে বললে ইয়োগো মানে হলো যত্ন নেওয়া বা সেবা করা। কিন্তু জাপানি শিক্ষা ব্যবস্থায় এই নার্সরা কেবল ওষুধ দেওয়ার কাজ করেন না, তারা পূর্ণাঙ্গ একজন শিক্ষক হিসেবে গণ্য হন। তাদের যোগ্যতা শুনলে আপনি হয়তো অবাক হবেন। এরা সাধারণ কোনো ফার্স্ট এইডার নন, এদের হতে হয় বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রিধারী। শুধু নার্সিং নয়, শিশুর মনস্তত্ত্বের উপরও তাদের বিশেষ পড়াশোনা থাকতে হয়। এরপর সরকারের অত্যন্ত কঠিন জেলা শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তারা স্থায়ী সরকারি চাকরি পান। অর্থাৎ তারা একই সাথে একজন দক্ষ নার্স এবং একজন মেন্টর বা শিক্ষক। প্রতিটি জাপানি প্রাইমারি স্কুলে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ণ সময় থাকেন। বাচ্চাদের ফার্স্ট এইড দেওয়া, ওজন উচ্চতা মাপা, স্বাস্থ্য সচেতনতার ক্লাস নেওয়া এবং কোনো বাচ্চার মন খারাপ থাকলে তাকে কাউন্সেলিং করা তাদের দৈনন্দিন কাজের অংশ। তাদের পাশাপাশি যুক্ত থাকেন স্থানীয় হসপিটালের অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ বা স্কুল ডাক্তার। তারা খণ্ডকালীন বা পার্ট টাইম কাজ করেন। প্রতি বছর মে মাসের দিকে তারা প্রতিটি স্কুলে গিয়ে বাধ্যতামূলক বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা বা ইন্টারনাল মেডিকেল চেক আপ সম্পন্ন করেন। এছাড়াও স্কুলের ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার এবং একজন স্কুল ফার্মাসিস্টও চুক্তিবদ্ধ থাকেন। পুরো একটি টিম প্রতিটি বাচ্চার স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখে। অর্থাৎ একটি জাপানি প্রাইমারি স্কুলের শিশু যখন ঘরের বাইরে পা রাখে, তখন সরকার এবং ডাক্তার দুজনই তার স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে নিশ্চিত থাকেন। এই সিস্টেমের সবচেয়ে সুন্দর অংশ হলো হোকেন সিটসু বা হেলথ রুম। এটি দেখতে কিন্তু হসপিটালের মতো ভুতুড়ে বা ভীতিজনক জায়গা নয়। এটি সাজানো থাকে একদম একটি ভালোবাসার ঘরের মতো। এখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন 3 থেকে 4টি আরামদায়ক বিছানা, যা হালকা রঙের পর্দা দিয়ে ঘেরা থাকে, যাতে অসুস্থ কোনো বাচ্চা পুরোপুরি নিরিবিলিতে ঘুমাতে পারে। ঘরের আলো থাকে খুব মৃদু, এক কোণে রাখা থাকে প্রচুর পুতুল এবং সফট টয়। ছোট বাচ্চারা যখন ক্লাসের চাপে বা বন্ধুর সাথে ঝগড়া করে কান্নাকাটি করে, তখন তারা এই রুমে চলে আসে। যোগা শিক্ষক বা স্কুল নার্স তখন তাদের পুতুল এগিয়ে দেন, সোফায় বসিয়ে মাথায় হাত বুলিয়ে গল্প শোনান। এটি মূলত বাচ্চাদের জন্য একটি মেন্টাল রিলিফ জোন। জাপানিরা মনে করে একটি শিশুর শরীর তখনই সুস্থ হবে যখন তার মন শান্ত থাকবে। তাই এই রুমটি তাদের জন্য এক টুকরো স্বর্গের মতো, যেখানে তারা তাদের সকল আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে, এই ডাক্তার ও নার্সদের বেতন কত?
যেহেতু যোগ শিক্ষকরা স্থায়ী সরকারি কর্মকর্তা এবং তাদের পদমর্যাদা একজন পূর্ণাঙ্গ শিক্ষকের সমান, তাই তাদের বেতন বেশ চমৎকার। জাপানি স্কেল অনুযায়ী একজন স্কুল নার্সের গড় বার্ষিক বেতন ৪৯ থেকে ৫৫ লক্ষ জাপানি ইয়েন। বাংলাদেশি টাকা হিসাব করলে এটি বছরে প্রায় ৩৭ থেকে ৪২ লক্ষ টাকা, অর্থাৎ মাসে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। আর স্কুল ডাক্তাররা যেহেতু খণ্ডকালীন কাজ করেন, তাই তারা তাদের পরিদর্শনের দিন এবং বার্ষিক চেক আপের দায়িত্বের উপর ভিত্তি করে জেলা শিক্ষা বোর্ড থেকে একটি মোটা অঙ্কের সম্মানজনক ভাতা পান। সরকার তাদের এই কাজের মর্যাদা দেয় এবং এটি তাদের সেরা কাজের অনুপ্রেরণা। তারা মনে করেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই অর্থ খরচ করা মানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর বিনিয়োগ করা। বন্ধুরা, এখন প্রশ্ন আসে, বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে কি এই সিস্টেম চালু করা উচিত? আমরা জানি আমাদের দেশে জাপানের মতো এমন কোনো সিস্টেম নেই। আমাদের দেশে প্রতিটি সরকারি প্রাথমিক স্কুলে তো দূরের কথা, বড় বড় স্বনামধন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেও একজন পেশাদার নার্স নিয়োগ দেওয়ার মতো কাঠামো এখনো পর্যন্ত তেমন গড়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে দায়সারাভাবে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ স্কুলে তাকে যত্ন নেওয়ার মতো কেউ নেই। অনেকে হয়তো বলবেন, আমাদের তো খুদে ডাক্তার বা লিটল ডাক্তার প্রোগ্রাম আছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সব সরকারি প্রাইমারি স্কুলে এই প্রোগ্রাম কার্যকর নয়। অনেক ক্ষেত্রে এটি নথিপত্রে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা কি জাপানের এই মডেল থেকে কিছু শিখতে পারি না? বন্ধুরা, যদি আমরা জাপানি মডেলের মতো প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে স্থায়ী পেশাদার নার্স বা ট্রেন্ড হেলথ ওয়ার্কার নিয়োগ দিতে পারি, তবে বাংলাদেশ কি কি সুফল পাবে চলুন তা জেনে নেওয়া যাক। প্রথমত, অপুষ্টি ও রক্ত স্বল্পতার দূরীকরণ। বাংলাদেশের শিশুদের একটি বড় অংশ রক্ত স্বল্পতায় ভোগে। নার্স থাকলে ডাটাবেস তৈরি করে পুষ্টি নিশ্চিত করা সম্ভব। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন। আজকের ডিজিটাল যুগে বাচ্চাদের উপর যে মানসিক চাপ, তা কাউন্সেলিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব। তৃতীয়ত, স্কুলে ঝরে পড়ার হার কমানো। অসুস্থতার কারণে অনেক শিশু পড়াশোনা ছেড়ে দেয়। স্কুলে নিয়মিত হেলথ চেক আপ থাকলে শিশুদের উপস্থিতির হার বাড়বে। বন্ধুরা, রাতারাতি সব সম্ভব না হলেও উপজেলা পর্যায়ে বা বড় ক্লাস্টার ভিত্তিক স্কুলগুলোতে অন্তত একজন হেলথ ওয়ার্কার নিয়োগের পাইলট প্রজেক্ট আমরা শুরু করতেই পারি। এটি কেবল একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি একটি জাতির মেধা ও মনন করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে। বন্ধুরা, জাপান এমনই উন্নতি জাতি হয়নি, তারা তাদের প্রতিটি শিশুর পেছনে শৈশব থেকে বিনিয়োগ করে। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে ছোট একটি হেলথ রুম বা একজন যত্নবান শিক্ষক একটি শিশুর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি এমন হেলথ রুম বা নার্স থাকা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। তৎক্ষণাৎ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।